ভিউজ বাংলাদেশের শিল্প সাহিত্য আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মারিয়া সালাম এবং আজকে আমাদের সাথে এই আড্ডায় যিনি উপস্থিত আছেন তাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া ধৃষ্টতা আমি করব না। উনি একাধারে কবি, কথা সাহিত্যিক, রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার কর্মী এবং আমাদের যে কূটনৈতিক অঙ্গন রয়েছে দেশে সেইখানে দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এরকম একজন মানুষকে আমরা আজকে এখানে পেয়েছি, আমাদের সৌভাগ্য। আমাদের সাথে উপস্থিত আছেন কবি মুস্তফা আহমেদ মুর্শেদ। মানে অনেকদিন পরে দেখা, প্রথম কথা হচ্ছে যে খুবই আনন্দিত হলাম আমন্ত্রণ করেছেন। ইনফ্যাক্ট অনেক বছর পরে আপনার মানে সঞ্চালনায় এই সাহিত্য নিয়ে কথা বলার সুযোগ, সামগ্রিকভাবে অন্য বিষয় নিয়ে আলাপের। আর এই প্রতিষ্ঠানেও আমি প্রথম এলাম, ভিউজ বাংলাদেশ, এবং ভিউজ বাংলাদেশের যারা শ্রোতা দর্শক তাদের জন্য আমার শুভেচ্ছা রইল। জি ভাইয়া। আর যেটা যে খুব স্বাভাবিক, আমরা যখন শিল্প সাহিত্য নিয়ে আড্ডা দিব তখন আসলে আড্ডাটা খুব জমিয়ে দিতে হবে এবং আমাদের অনেক কথা জমে আছে, হয়তো আপনিও বলতে চান, আমরা শুনতে চাই, আমাদের যারা দর্শক তারা শুনতে চান। তো সেই আড্ডায় যাওয়ার আগে মানে ছোট্ট করে যদি আপনি আপনার সম্পর্কে আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। আপনার যে কাব্যগ্রন্থ, 8টি কাব্যগ্রন্থ এই পর্যন্ত এসেছে, আপনার ছোট গল্প সংকলন, নাটক, যে গান লিখেছেন, এই বিষয়গুলো নিয়ে আসলেই মানে আমার মনে হয় যে আমাদের পাঠকরা খুব জানতে আগ্রহী, তারা জানতে চান বিষয়গুলো। আপনারা জানেন আমার সাহিত্য চর্চার যে জীবনটা, এটার শুরু 1979 সালের মার্চ মাস, নির্দিষ্ট করে দিনাজপুর শহরে। মার্চ মাস কেন বলছি 1979 সালের? ওখানে প্রথম আমি কবিতায় নওরোজ সাহিত্য পুরস্কার পাই। সে বয়সটা আমার হচ্ছে 18, মানে 18 পেরিয়ে গনগনে এক তারুণ্য। হ্যাঁ, রক্তের মধ্যে হচ্ছে যে দ্রোহ কাজ করছে, সেই সময় আমার কবিতার যাত্রা, এবং ওই পাশাপাশি আমার ছোট গল্পের যাত্রা। এবং ওই দ্রোহটা কিরকম যে লিখছি কবিতা, একজন মানুষ খুঁজছি আমি যে হাঁটতে পারবে বিপ্লব আর রাইফেল কাঁধে করে। ওই সময় আমরা স্বপ্ন দেখতাম, বড় হচ্ছিলাম যেহেতু, তখন মনে হতো যে বিপ্লব হবে, সমাজ বদল হবে। বিপ্লবটা কেন? মানুষ ভালো থাকুক, সমাজ বদলটা কেন? যে সমাজের মধ্যে ওই বয়সে মনে হয়েছে যে ঠিক মতন সব কিছু নেই। এই ঠিক মতন সব কিছু নেইটা হচ্ছে যে মানুষের অধিকার মানুষ পায় না ঠিক করে, মানুষের যে মানবিক মর্যাদাগুলো সবার জন্য সমান নয়, এই জায়গাটা আমাকে আঘাত করেছে। আমি যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান, আমার বাবার পরিচয় আপনি জানেন যে উনি মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক ছিলেন, মোহাম্মদ আইয়ুব রহমান। যে আব্বার তো রাজনীতির জীবন শুরু হচ্ছে তার পিতার হাত ধরে, যিনি স্বদেশী বিপ্লবী ছিলেন, আমার দাদু। তো 1937-এ আব্বার যাত্রা রাজনীতিতে। তো আব্বা আম্মার বিয়ে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষের দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে। তো আব্বার যে রাজনৈতিক জীবনের ঝড়ো জীবনের সঙ্গিনী মা সমিদা বেগম, কেউই নাই, দুজনেই ইন্তেকাল করেছেন। যাই হোক, তো ওই যে আব্বার দেশপ্রেম আমার স্বাভাবিকভাবে রক্তে যেমন এসেছে, এবং উনি যেহেতু অসম্ভব সৎ মানুষ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, সেটাও এসেছে আমার কাছে। সেখান থেকে ওই যে দ্রোহের গল্পটা, কেন মানুষের জন্য আমার অন্তর আমাকে কাঁদালো, কেন আমাকে ভাবালো, কেন কলম নেয়ালো। এখন হলো কি যে বারে বারে আমাকে একটা জিনিস ভাবায় মারিয়া, যেই বোধ থেকে লেখা, মানে আমার লেখার মধ্যে যেই ভাবনাটা কাজ করে সব সময়, যে আমার সমাজ ভালো হয়ে উঠুক, আমার সমাজ সুস্থ হয়ে উঠুক, এই আমার দেশের মানুষেরা মানে মানুষ হিসেবে অর্থনৈতিক সমৃদ্ধিতে সত্যি সমৃদ্ধশালী হোক। সেটা হতে গেলে তার যে সামগ্রিক বোধ, সেই বোধের জাগরণ, উদারতা, জ্ঞান অর্জন, মুক্ত চিন্তার মানুষ হয়ে ওঠা, এইগুলো হচ্ছে আমার স্ফুলিঙ্গ গল্পের মধ্যে। কিন্তু দুঃখ হচ্ছে, আমার এখন মনে হয় এত লেখে কি হলো, কিংবা আমার মতন যারা লিখছে, এরকম আমরা সবাই মিলে লিখছি, এই লেখাগুলো কি মানুষ
কিসের উপরে প্রভাব ফেলছে, আদৌ কি ফেললো, প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে যখন আমি এমন একটা বয়সে দাঁড়িয়ে, যে কম তো হলো না, মেঘে মেঘে বেলা না, 65 চলছে, স্বাভাবিকভাবে আমাকে ভাবায়। মনে হয় যে এই যে কত কিছু তো ঘটছে দেশে, আঞ্চলিক পরিধিতে, বিশ্ব পরিধিতে। এই যেহেতু আমি কূটনৈতিক পড়াশোনার ছাত্র ছিলাম, ডিপ্লোম্যাটিক সার্ভিসে ছিলাম 27 বছর, ফলে আমার সাহিত্য জীবনের পাশাপাশি বহির্বিশ্ব এবং বহির্বিশ্বের সঙ্গে মিলিয়ে বাংলাদেশ, এই কনটেক্সটটা তো আমি একটু দেখতে পাই, অনেকের মতনই দেখতে পাই, কিন্তু হয়তো আমাকে পেশাগত জীবনের কারণে বেশি করে এই ভাবাইতে চাই। আপনার যে ভাবনার জায়গাটা, হ্যাঁ, এই কোনটা? ভাবনার জায়গাটা থেকেই মানে লেখালেখি শুরু হয়েছে আপনার, মানে 4 দশক আগে থেকে বা তারও আগে থেকে, 1979 সাল থেকে। তো সেই সময়ে 18 বছরের একজন তরুণ যিনি দ্রোহের কবিতা লিখে সমাজ চেঞ্জ করে দিবেন, সমাজকে পাল্টে দিবেন, এই স্বপ্ন নিয়ে যখন দ্রোহের কবিতা লিখে পুরস্কার পাচ্ছেন, এবং আজকে এসে আমি আপনাকে 65 বছরের তরুণী বলবো, কারণ আমার কাছে কবি সবসময় তরুণ। তো এই যে 65 বছরের যিনি তরুণ, তিনি আজকেও যে তার মনে ওই ওই কথাগুলোই বারবার আসছে যে আমার সমাজটা পরিবর্তন হোক। এই যে মাঝখান দিয়ে এতগুলো বছর চলে গেছে, এই যে সমাজ চেঞ্জ হওয়ার যে বিষয়টা, যে আকুতি, এটা কিন্তু উঠে এসেছে। এবং আপনি একটু আগে যেটা বলেছেন যে এক ধরনের আক্ষেপ তৈরি হয়েছে যে এগুলো লিখেছি কেন লিখেছি। লিখেছি কেন মারিয়া, লিখেছি আমি সেই বোধ থেকে। আমি বলছি যে কিন্তু এগুলো কি ছাপ ফেললো, প্রভাব বিস্তার করলো? যদি না করে, কেন করলো না? আমাদের যে নাগরিকেরা, তারা আসলে কোন দিকে ধাবিত হচ্ছে, জ্ঞান অর্জনের দিকে নাকি না? আমি স্বাভাবিকভাবে আমার দেশের এই যে নাগরিক জীবনের পরিধি এবং তাদের ভাবনাগত জগৎটাকে বহির্বিশ্বের সঙ্গে আমি বিশ্লেষণ স্বাভাবিকভাবে করি। দেখুন, আমি আমার ছোট্ট একটা প্রশ্ন, আমি একটু বারবার বাধা দিচ্ছি না, প্রশ্নটা। দিবেন। হ্যাঁ, প্রশ্ন কি জানতে চান? হ্যাঁ, বলতে চাই আমি। এখানে তো একটা জেনারেশন গ্যাপ যেটাকে আমরা বলি, সেটা রয়েছে যে আপনারা যখন লেখালেখি শুরু করেছেন, তখনকার তরুণদের যে ভাবনার জগৎটা বা তাদের যে পাঠ্য মাধ্যমটা ছিল, তারা যে মাধ্যমে বই বা পত্রিকায় পড়ার যে ইয়েটা ছিল, এখনকার যারা তরুণ পাঠক, তারা আসলে কিভাবে পড়ছেন? তারা কি বই পড়ছেন, না ডিজিটাল মিডিয়ায় চলে যাচ্ছেন? এবং ডিজিটাল মিডিয়ায় গেলে এই যে এই মেলবন্ধনটা কিভাবে তৈরি হচ্ছে, তারা আসলে কি চাচ্ছেন, বা ডিজিটাল মিডিয়ায় কেন আমরা অগ্রসর হতে পারছি না, মানে এই বিষয়টা নিয়ে আসলে জানতে চাচ্ছি, এই ভাবনাটা আপনার। প্রথম হচ্ছে যে জীবন থেমে থাকে না, জীবন অগ্রসরমান, এবং এই জীবন হচ্ছে বিজ্ঞানের সঙ্গে চলমান, যে বিজ্ঞান প্রতিনিয়ত প্রযুক্তিগত উৎকর্ষ প্রদান করেছে। তো বিশ্বে এখন এমন এক ঢেউ প্রযুক্তির, যে ঢেউয়ের বাইরে তো আমার দেশ বাংলাদেশ নয়। তো যখন আমরা 80-র দশক 90-র দশক পর্যন্ত যে ধারাটা দেখেছি, আমার তো বড় হওয়াটা হচ্ছে 70 দশকে, এবং আমার আরেকটু আগে হচ্ছে যে 60 দশকের শেষে যে আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদের জাগরণের যে আন্দোলনের আমার পরিবার একটি অন্যতম অনুষঙ্গ, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। ফলে আমি ছোট থেকে ওই সুযোগটা পেয়েছি ওইটা দেখার। এরপরে মুক্তিযুদ্ধ দেখেছি। ফলে আমি ওইখান থেকে যে বোধটা, দেশ গড়বার, স্বাধীনতার যে গৌরব বুকে ধারণ করে, মাটি, মানুষ, মা, ওটাকে রইল সাথে করে এসে। তখন আমাদের প্রতিজ্ঞাটা ছিল আমরা অনেক বেশি পড়তে চাইতাম। ওই সময়েও ফাঁকিবাজ ছিল, ওই সময়েও পড়ুয়া ছিল। এখন যেহেতু প্রযুক্তিগত উৎকর্ষের কারণে হাতের কাছে এই যে, আমরা এটাকে কি বলি, স্মার্টফোন বলি, স্মার্টফোন দারুণভাবে এই সব প্রজন্মের কাছে এসেছে। মূলত 10 বছরের কিছু আগ থেকে অত্যাধুনিক ফোনগুলো, আবার 15 বছর আগে মোটামুটি কিছু এলো,
এখন থেকে ২ দশক আগে, এখন থেকে ২০ বছর আগে তখন এই বাটন ফোনস, কিন্তু এত অত্যাধুনিক এই স্মার্টফোন ছিল না। স্মার্টফোনগুলো আসার ফলে হলো কি, বিশেষ করে ডমিনেট করছে ১০টা বছর লিটল প্লাস, এখানটা টিপলে যা কিছু দেখা যায়। এই যা কিছু মানে হচ্ছে যে যেমন বইও পড়া যায়, ছবিও দেখা যায়, উলটপালট জিনিস দেখা যায়, আলতু ফালতু জিনিস দেখা যায়। অর্থাৎ আপনি পথ দিয়ে হাঁটছেন, যদি পথের ধারে নোংরা আবর্জনা পড়ে থাকে সেটাও যেমন দেখতে পান, পথ দিয়ে হেঁটে যাচ্ছেন একটা সুবেশী তরুণ তরুণী যাচ্ছে তাদেরকেও দেখতে পান। পথের উপর তার ফুল বাগান থাকে না, কিন্তু পথের ধারে সুদৃশ্য ফুটপাতও থাকতে পারে। অর্থাৎ একটা মানুষ যখন হেঁটে যায় তার চোখে অনেক কিছু পড়বে, সে কোনটা দেখতে চায়। হ্যাঁ, তো এইটার ভেতর দিয়ে এখন যে প্রজন্ম, তাদের চিন্তা ভাবনার যে রূপান্তর, সেটা বহুমাত্রিক। একেবারে সব পচে গেছে, খারাপ হয়ে গেছে এরকম কিন্তু না, এর মধ্যে বিভাজন আছে। কেউ কেউ সিরিয়াসভাবে পড়াশোনা করে, এই ডিজিটাল জিনিসটারও ব্যাকআপ নিচ্ছে, আবার হার্ড কপিজ বইও পড়ছে না। এই পড়াটা তো আমি শুধু সাহিত্যের মধ্যে সেক্ষেত্রে সীমাবদ্ধ রাখতে চাই না, পড়া হচ্ছে সার্বিক। এখন আমি লক্ষ্য করি বেশ অনেক বছর ধরে একটা বড় সংখ্যক কবি, গল্পকার, ঔপন্যাসিক, এদের ভাষা প্রস্তুতি নেই। ভাষা প্রস্তুতি না থাকলে শব্দ শক্তি তারা জানছে না। একজন লেখক যদি শব্দ শক্তি তার মধ্যে জানা না থাকে, সে যা লিখবে সেইখানে ওই সঠিক শব্দটি বসানো হবে না। এবং তার যদি সমাজকে পড়বার, সমাজ পাঠ মানে সমাজকে পাঠ, দেশের মাটির ঘ্রাণ নেওয়ার শক্তি যদি দুর্বল থাকে, তাহলে তার হাতের বিনুনি দুর্বল হবে। এক, এবং এখানে একটা কথা আমি আমার দর্শকদেরকে বলি, দেখুন যারা লিখতে চায়, শব্দ শক্তি বলতে আমি বলি যে একটা শব্দের না প্রাণ আছে, ঘ্রাণ আছে, ওর রং আছে, ওর স্বাদ আছে। একটা শব্দের অনেক কিছু আছে, একটা ভিন্নমাত্রিক নানাবিধ চরিত্র আছে। একটা শব্দের ওই সব চরিত্র বোঝার পর একজন লেখক যেখানে যা প্রযোজ্য ওখানে যদি ব্যবহার করতে জানে, তাহলে তার লেখা স্বাদু হয়ে ওঠে, যদি ওই লেখাটা সমাজের গহীন দিকটাকে বুঝে সে লিখতে পারে। এখন এই যে সোশ্যাল মিডিয়াতে যা প্রকাশ করছে, কেউ কেউ আছে একটু পড়লো তারপরে মনে করছে বড় পণ্ডিত হয়ে গেলাম। অর্থাৎ ধৈর্যটা নেই। অধ্যাবসায় যে একটা শব্দ শিখেছিলাম ছোটবেলায়, এই অধ্যাবসায়টা আমাদের এখনকার জেনারেশনে সংখ্যায় কমে গেছে। কেউ কেউ আছে ভীষণ সিরিয়াস, কিন্তু ওই সিরিয়াস সংখ্যা মানুষ, বাচ্চারা, এদের সংখ্যাটা কম। আর একটুতেই পেতে চাই, ফাঁকির উপরে পেতে চাই। কেন হবে না আমি বলেন, যেখানে রাষ্ট্রের নীতি নির্ধারণী জায়গায় যারা পরিচালনা করছে, তারা ফাঁকির উপর দিয়ে এই ফকিরের অবস্থান থেকে হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। তো ওই যে এরকম অনেক আছে দুর্নীতির যে জায়গাটা। হ্যাঁ, তো যখন এরকম প্রকট দুর্নীতি দ্রুতগতিতে আঙুল ফুলে কলাগাছ যেটাকে বলি আমরা, তো তখন আমি একটা সাধারণ পরিবারের সাধারণ তরুণ, আমাকে কোন আদর্শ টানবে? আমার টিনের চাল দিয়ে পানি পড়ে, আমার মা কোনো রকম করে কটা চাল নিয়ে এসে রান্না করে খাওয়ায়, তখন আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে অমুক আঙুল ফুলে কলা গাছ, তমুকের এত শত কোটি টাকা ব্যাংক থেকে চুরি করে নিয়ে গেল। আমি তখন কিভাবে শ্রদ্ধা করতে শিখব সমাজের নেতাদেরকে? আমি কিভাবে নিজেকে বলবো যে অধ্যবসায় একটি এমন ব্যাপার যেটা হলে আমি বড় হব? তখন আমার সিদ্ধান্তের জায়গাগুলো তছনছ হয়ে যায়। আপনি বারবার একটা কথা বলছেন যে বোধের জায়গা, আপনিও যেমন একটা বোধের জায়গা থেকে সাহিত্য চর্চা শুরু করেছিলেন। আমি ওইটাই বারবার বলতে চাচ্ছি যে এই যে তরুণ সমাজের মধ্যে যে আক্ষেপ হচ্ছে, বা সেই আক্ষেপ থেকে তাদের মধ্যে যে বোধটা তৈরি হচ্ছে, আমরা কিন্তু দেখেছি যে আমাদের যারা অনুকরণীয় কবি বা সাহিত্যিক, তারা কিন্তু এই আক্ষেপ থেকেই, এই যে দ্রোহ মনে যে তাদের একটা বোধ তৈরি হচ্ছে, এই বোধ থেকেই কিন্তু মানে শিল্পকর্ম তারা করেছেন। বিদ্রোহী কবিতা এসেছে সমাজের অনাচার দেখে বা পরাধীনতার এই গ্লানি ভাঙার জন্য। আমার একটাই প্রশ্ন হচ্ছে যে এখনকার তরুণরা এইরকম বোধের বা এইরকম খুব শক্ত যে ভাষার ব্যবহার,
বা খুব শক্ত করে সমাজের জন্য ছুড়ে দেওয়া যে প্রশ্নগুলো, এইরকম কোনো সাহিত্য পরবর্তীতে কেন তৈরি হচ্ছে না? আপনার এই স্টেটমেন্ট কিন্তু এটা ঠিক প্রশ্ন প্রশ্ন আছে, না, হ্যাঁ, মানে প্রশ্ন এটা আছে ফর্মুলেশনটায়, কিন্তু আমি এর মধ্য দিয়ে দেখতে পেয়েছি অনেকগুলো প্রশ্ন। হ্যাঁ, কারণ আমার নিজের মনেও এগুলো এক ধরনের। এখন এই এইটা আসলে একগুচ্ছ প্রশ্নের সমাহার, উত্তর দিতে গেলে আমাকে সেগমেন্ট সেগমেন্ট করে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, অবশ্যই আপনি। তা আপনি প্রথমে বলেছেন যে তাদের ওই সঠিক বইটা খুঁজে নেওয়ার অবকাশ হচ্ছে না, এর মধ্যে ছিল। জি আমি এভাবে বলি, এক, কেউ যদি তৃষ্ণার্ত হয় যে আমি বই পড়ব, জি সে যেভাবেই হোক খুঁজে বই জোগাড় করবে এবং পড়বে। তার এই খোঁজবার তৃষ্ণাটা তৈরি হচ্ছে না, সিংহভাগ মানুষের কথা বলছি, নানা কারণে। তার জীবনের ব্যস্ততা আছে, তার সাথে মূলত হচ্ছে কি, আচ্ছা স্মার্টফোন আমি স্ক্রল করলে এখানে পেয়েই তো যাচ্ছি। কেউ ভাবছে আচ্ছা গুগল মামা তো আছে, ওকে যা বলছি তাই হচ্ছে। এখন আবার এসে ভর করেছে এআই ভূত, চ্যাট জিপিটি। জি এমন এক বিষয়, যারা ব্যবহার করেনি তারা জানবে না। এটা ফ্রি যেটা, সেটা একরকম উত্তর দেয়, আবার যদি কেনেন যেটা কমার্শিয়াল স্ট্রেংথের, ওটারে আপনি যদি ব্যবহার করতে জানেন, ওটা হচ্ছে ওই আলাউদ্দিন প্রদীপের জিনি। তুমি আমার জন্য এটা করো, করে দিবে জিন, দৈত্য, হা 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 এলাম। এই চ্যাট জিপিটি কিন্তু এক ধরনের দৈত্য। আপনি যদি অপারেট করতে জানেন, ওর পেট থেকে আপনি অনেক কিছু বের করে নিতে পারবেন। এখন কিছু তরুণ আছে এই নানাবিধ যে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে এনগেজ থেকে স্বাভাবিকভাবে তারা হার্ড কপিসের দিকে ছুটছে না, বই জোগাড় করতে যাচ্ছে না। এবার আসেন বোধটা কেন হচ্ছে না? গাইডেন্স, ওই যে পরিবার থেকে বড়, পিতামাতা তাকে তো বেশিরভাগ তারা নিজেদের জীবন মান উন্নত করার জন্য সংসারে এত ব্যস্ততা, সন্তানকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার সুযোগ পায় না। আবার সেই সন্তানেরা সমাজে মিশছে যেখানে ড্রাগসের খেলা আছে, অপরাজনীতির হাতছানি আছে, যেখানে লুটপাটের হাতছানি আছে, সেইখানে অনেকে নিজেকে সুস্থ রাখে বটে, কিন্তু সে নানা কারণে তার ভিতরে যে ভালো কাজ করার স্পৃহা, সেটা নষ্ট হয় যখন দেখে যে প্রতিযোগিতার জায়গায় গিয়ে সে পাত্তা পাচ্ছে না। কেন? উল্টো দিকে অনেক শক্তিশালী ফোন থাকে, উল্টো দিকে অনেকের তেলতোয়াজের গল্প থাকে, টাকার প্রভাব থাকে, সব মিলিয়ে একজন নাগরিক, তরুণ সুস্থ নাগরিক হয়ে উঠবার জায়গায়, সামনেটায় অনেক বিঘ্ন। আমরা যেই সময়টায় বড় হয়েছি, আমাদের সামনে এত ধরনের কদর্য বিঘ্ন এই মাত্রায় ছিল না। এখনকার তরুণদের সামনে এই ধরনের যে অনেক ধরনের নেতিবাচক উপাদান প্রবল। তো এই জায়গাটায় স্বাভাবিকভাবে তারা এর বিপক্ষে যে লড়াই, এটাই দ্রোহ, কিন্তু নিজের সাথে নিজের দ্রোহ। পাশাপাশি এই হতাশাটা থেকে দেখা যায় ওরা অতিরিক্ত ধর্ম কর্মের দিকে পা বাড়ায়। বাংলাদেশে যেমন ইসলামিক ভাবধারার আমাদের একটা বড় সংখ্যাই কিন্তু ধার্মিক, কিন্তু উগ্র যে চিন্তাটা, যে আমি গড সোলজার, মানে আল্লাহর আমি রক্ষাকর্তা, এই যে ভাবনাটা খেয়ে নেয়। একইভাবে দেখেন ভারতে একটা হিন্দুত্ববাদী ব্যাপার আছে, ওখানেও ওই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে সুস্থ চিন্তার যারা মুক্ত ধারার মানুষেরাও লড়ছে। আমরাও এখানে এই লড়াইটা আবার দেখুন মিডল ইস্টে একই রকম গল্প। আপনি যদি বহির্বিশ্বে মানে ইউরোপের মাটিতেও যান, ওখানেও দেখবেন কিছু কিছু রাষ্ট্রে উগ্র ওই ধর্ম, খ্রিস্টান ধর্মের যে বহিঃপ্রকাশ, এটাও আছে। অর্থাৎ মানে স্তরগুলো ভিন্ন, ডিগ্রি যেটাকে বলি আমরা, কিন্তু
এই ধারাটা চলছে। তো বাংলাদেশেই যেহেতু আলোচনা করছি, সেখানে এসে তরুণরা বিপদগামী হচ্ছে, মানে হতাশাটা রূপান্তরিত হচ্ছে ধর্মের দিকে অনেকাংশে, সবসময় না। তো ফলে তাদের কাছ থেকে আপনি গঠনমূলক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা একটু না করাটাই ভালো। যে বলেছেন যে দ্রোহ থেকে, ক্ষোভ থেকে সাহিত্য উচ্চারণ, যেটা আমার অগ্রজরা করেছেন, এবং আমি বললাম যে আমি যখন 70-এর মাঝামাঝি বড় হচ্ছিলাম, কবিতা তো লেগে 79-র শুরুতে, তো তার আগে আবার তো মনোজগৎ তৈরি হচ্ছিল, তাই না? আমি কি দেখেছি? আমি 72 দেখেছি, 74-এর দুর্ভিক্ষ দেখেছি, 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা দেখেছি, তারপরে সামরিক শাসন দেখেছি। তখন আমি তো উঠতি বয়স। বামপন্থী রাজনীতিবিদদের যখন মোবিলাইজেশন, সমাজ গড়বার ওই মানে সামরিক শাসনের সময়টায়, তো ফলে আমাদের অগ্রজদের যে লেখালেখি, যেটার সঙ্গে আমরা সম্পৃক্ত হচ্ছি, সেইখানে আমাদের যে বেদনাগুলো রূপান্তরিত হচ্ছে সাহিত্যে। আর এখনকার বেদনা রূপান্তরিতও হচ্ছে অনেকের সাহিত্যে, কিন্তু সেগুলোর যে শরীর গঠন দুর্বল, সবার না, একটা বড় সংখ্যক সাহিত্যের শরীরগুলো দুর্বল, এবং তারা এটা বুঝে না যে দুর্বল। এখন ফেসবুকে ছেড়ে দিচ্ছে, সকালে উঠে একটা লিখলো, উত্তেজিত, এখনই প্রকাশিত হতে হবে, মুহূর্তের মধ্যে ছেড়ে দিল। কারণ আমি নিজেই লেখক, নিজেই প্রকাশক, এই মাধ্যম আমার, এবং ওখানে তার চেলা চামুন্ডা ভক্ত, বুঝুক না বুঝুক, শিক্ষিত অশিক্ষিত, নানা ধরনের লোক। ফেসবুক তো হচ্ছে একটা হাটবাজার, এটা কোন ধরনের লোক নাই। ওই যে সাহিত্যের যে দুর্বল দিকটা পাবলিশ করে ফেলছে। আর আগেই বলেছি যে প্রস্তুতির অভাব। আরেকটা হচ্ছে কি, যে এখনকার সাহিত্য মনে করে কি অনেক বেশি এক্সপেরিমেন্টাল, সাংকেতিক, ওটাই মনে করে যে নিজস্ব স্বর নির্মাণ করতে গিয়ে তারা অদ্ভুত এক জিনিস তৈরি করছে বেশিরভাগ। আর দ্রোহের যে জায়গাটা, সমাজকে এগিয়ে নেওয়ার যে জায়গাটা, সেটার জন্য যে সাহিত্য, ওখান থেকে তারা দূরে থাকে বেশিরভাগ। ওই সামাজিক দায়বদ্ধতাটা তাদের মধ্যে অত ঘনিষ্ঠভাবে কাজ করে না। এটা তো গেল একদিকের বিষয়, যে তরুণ যারা তরুণী তারা কেন মানে লিখতে পাচ্ছেন না, বা প্রতিবন্ধকতাটা কোথায়, এটা কিন্তু আমি খুব স্পষ্ট করে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে বেশিরভাগ তরুণীর হাতে স্মার্টফোন, তারা আসলে লিখছেন ওইখানে, পড়ছেনও ওইখানে, কিন্তু আমাদের যারা পলিসি মেকার্স, নীতি নির্ধারণী যারা, বা আমাদের যারা অগ্রজ, তারা তাদের জন্য কেন একটি সুষ্ঠু মাধ্যম, যেখানে তারা একদম নির্ভেজাল যে সাহিত্য চর্চার আনন্দ, সেই আনন্দটা পাবেন, এরকম কেন আমাদের গড়ে উঠলো না? না না, লিখতে পারছে না তা তো না, লিখছে, কিন্তু লিখতে গেলে মানে একটা হচ্ছে সাধু সাহিত্য, মানে স্বাদময় সাহিত্য, একটা বিষয়, হ্যাঁ, যে সাহিত্যের হচ্ছে আমরা বলি যে দ্য বুকস আর হ্যাভিং লাইব্রেরি ভ্যালু, আর অন্যগুলো হচ্ছে ট্র্যাশ টাইপ। সে লিখছে, সে জানেই না আসলে, সে মনে করে সে ভালো লিখছে। এক, দুই, আপনি যেটা বললেন যে সরকার কেন এমন পলিসি নিচ্ছে না যেখানে একটা খুব চমৎকার করে লেখার সুযোগ পাবে। লেখালেখির জীবন তো আসলে ল্যাবরেটরি না, পড়াটাও তো ল্যাবরেটরি না, পড়াটা না মারিয়া, পড়া কিন্তু ল্যাব কাজ না, এটা সরকারের কাজ না যে তুমি পড়ো ভাই এরকম করে। এটা হচ্ছে না সামরিক একটা এনভায়রনমেন্ট। না, যেমন ধরুন প্রকাশনা সংস্থাগুলো, তাদের কিন্তু এখন সবারই অনলাইন রয়েছে, হ্যাঁ, কিন্তু তাদের যে বইয়ের পিডিএফ গুলো, এটাও হতে পারে কিনা বাণিজ্যিক কারণে, যে আমি যদি আমার একটা বইয়ের পিডিএফ অনলাইনে দিয়ে দিই, তাহলে হয়তো পাঠক যারা, তারা আর বইটি কিনবে না। তো এটা হয়তো বাণিজ্যিক একটা কারণ হতে পারে, যে এই পিডিএফ গুলো কেন আমরা হাতে হাতে পাচ্ছি না। না, প্রথম হচ্ছে যে পিডিএফ করাটা মানে দুরকম গল্প। একটা হচ্ছে এই যে বই হার্ড কপি, এটা যার ইচ্ছে হচ্ছে সে কিনছে, আবার এটার পিডিএফ ভার্সন ইচ্ছা করলে পাওয়া যায়, অনেক প্রকাশনা সংস্থাই করে, এবং পিডিএফটা আপনি পেতে গেলে আপনি পে করবেন, লক আছে,
মানে নির্ভর করছে কি প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করা হয়। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের এই ব্যবহারটা দৃশ্যমান কেন নয়, মানে এটা কি না, এইটা তো আসলে চলমান প্রক্রিয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে পাঠক কি পেতে চায়, পাঠক ঠকে যায় বাংলাদেশে। বাজে বাজে বই, ট্র্যাশ যেগুলোকে বলি আমরা, ফালতু বই, সেটার প্রচার বেশি। ধরেন একটা ফালতু লেখা লিখে ফেসবুকে ছেড়ে দিল, তার নানাভাবে টেম্পারিং করে লাইক ইমো এটা সেটা দিল, আর একটা লোক মনে করলো আরে দারুণ গর্বের ব্যাপার তো, হ্যাঁ 10,000 মুখ তো মুখ হয়ে গেল 10K অর 20K। আর ভালো যে লেখাটা যেটা মানুষকে ভাবায়, অনুরণন তৈরি করে, সেটার গল্পটা লুকিয়ে থাকছে। তো এই জন্য ভালো লেখা, এই যে আজকের যে আলোচনা, উদ্দেশ্য কি? আপনি নিশ্চয়ই একটা দর্শক শ্রোতার কাছে বলতে চান, পাঠকের কাছে বলতে চান যে আপনারা ভালো লেখা খুঁজে নেবেন। অবশ্যই। তা আমি তো সেই ঘরানার লোক যে আমরা পড়েছি ভালো লেখা এবং আমি চাই ভালো লেখা পড়ুক, কিন্তু এখানে ফাঁকির একটা বড় জায়গা আছে এবং মানে মার্কেটিং পলিসির কারণে, বাজে ব্র্যান্ডিং পলিসির কারণে পাঠকের কাছে সিংহভাগ পাঠকের কাছে খারাপ খারাপ, মানে খারাপ বলতে কি আমি বলতে চাইছি, সস্তা দুর্বল কনসেপ্ট, দুর্বল উপস্থাপন ভঙ্গির লেখাগুলো পৌঁছে যায়। হ্যাঁ, মিশনটা হওয়া উচিত, সরকারের পক্ষে এগুলো টোটাল কন্ট্রোল করা সম্ভব না, এবং প্রকাশনা সংস্থাগুলোর উচিত এটা ঠিক যে তারা যদি পাণ্ডুলিপি বেছে বেছে প্রকাশ করে এবং ভালো পাণ্ডুলিপি ভালো লেখাগুলোর প্রচার যত বেশি হবে পাঠক ভালো কাজ পাবে। মানে এ তো গেল আমি যেটা বলছি যে হয়তো বাণিজ্যিক কোনো কারণ আছে যার জন্য আমরা সমসাময়িক যে লেখাগুলো যেগুলো এখন বইমেলায় আসছে বা এখন প্রকাশিত হচ্ছে সেইগুলোর পিডিএফ বা এই বিষয়গুলো, কিন্তু আমি বলতে চাচ্ছি অনেক পুরানো লেখকদের অনেক বই আছে যেগুলো বই আকারেই আছে, সেগুলো কিন্তু অনলাইনে নেই, কিন্তু আবার নতুনভাবে পুনর্মুদ্রণও সেগুলো হচ্ছে না। তো যার ফলে যেটা হচ্ছে যে একটা সময় আশঙ্কা দেখা দিচ্ছে, এরকম কিন্তু অনেক বইয়ের ক্ষেত্রেই হয়েছে, অনেক উপন্যাসের ক্ষেত্রেই হয়েছে, যে এখন হাতে গোনা কিছু মানুষের হাতে সেটা রয়ে গিয়েছে আর বাকিরা কিন্তু সেটা অফ লিমিট হয়ে গেছে, মানে তারা আর ইয়েটা পাচ্ছেন না, ওই পর্যন্ত যেতে পারছেন না। হ্যাঁ, বা কারো কাছ থেকে যে ধার করে এনে পড়বেন সেই সুযোগটাও নতুন প্রজন্মের তৈরি হচ্ছে না। আমি বুঝেছি আপনার কথাটা, আমি কেড়েই নিলাম প্রশ্নের জায়গাটা। বিষয় হচ্ছে কি, দেখুন 18 কোটির জনসংখ্যা বাংলাদেশ, সেখানে এখন অনেক মানুষ লেখে, কবিতা, গল্প, ছড়া মিলে হাজার হাজার, কয়েক লক্ষ বোধহয় এখন লেখক হয়ে গেছে ফেসবুকের কল্যাণে। তো প্রতিনিয়তই তো ওইগুলো প্রোডাকশনগুলো পাইপলাইনে এসে ঢুকে যাচ্ছে। আগে যেগুলো প্রকাশিত বই হয়েছে, এখন ধরুন যে বাংলাদেশের সৃজনশীল বই প্রকাশ করে এরকম সংস্থা আছে 20টা, সৃজনশীল, কিন্তু প্রকাশনা সংস্থা অনেক, কিংবা হয়তো 40টা প্রকাশনা সংস্থা সৃজনশীল বই প্রকাশ করে। অর্থাৎ সৃজনশীল বলতে যেগুলো থটস প্রভোকিং, আগের বইয়ের সঙ্গে আবার তো এসে যুক্ত হচ্ছে, আবার এসে যুক্ত হচ্ছে। এখন একটা প্রতিষ্ঠানের পক্ষে যে ব্যাকলগ আগের কয়েক শত বই আছে, সেগুলোকে ক্রমান্বয়ে মানে স্ক্যানিং করে পিডিএফ করে পাইপলাইনে আনা, এটা সামগ্রিক একটা তো বড় বাণিজ্য খেলা, মানে অনেক পরিশ্রমের খেলা। কিরকম যে একটা প্রকাশনার সংস্থাকে আমি কিভাবে দোষী করব, কারণ তার যে লগ্নি, এগুলো যে করতে গেলে তাকে ইনভেস্ট করতে হবে না? তো ইনভেস্ট করলে সেটা যদি বিক্রি সঠিকভাবে না হয় তো দেউলিয়া হয়ে যাবে, তার ঘর বাড়ি বিক্রি করে দিতে হবে। খেয়াল করেন জায়গাটায়। তাহলে কি করতে হবে, যদি এই জায়গায় আসেন, রাষ্ট্র যদি পাশে এসে দাঁড়ায়, বেছে যে যারা সৃজনশীল বই প্রকাশ করে, যে প্রকাশনা সংস্থা, তাদেরকে এক্সট্রা ইনসেন্টিভ দেওয়া হবে যদি তারা আরও নতুন ধরনের সৃজনশীল বই পাণ্ডুলিপি বেছে প্রকাশ করেন। 2 নম্বর, আগের যেগুলো সৃজনশীল প্রকাশনা তাদের অংশভুক্ত, সেগুলোকে ডিজিটালাইজ করার জন্য যে প্রজেক্ট নেবে, চুরি চামারি যেন না হয়, সেগুলোকে আমরা ইনসেন্টিভ দেবো। এরকম একটা, আমি রাফলি বললাম, এটাকে ফর্মুলেট করে যে একটা সঠিক পলিসি হয়, তাহলে রাষ্ট্রের ব্যাকআপে আমাদের যারা
ওমন সিরিয়াস পাঠক যারা পড়তে চায় তৃষ্ণার্ত তারা পেতে পারে, কারণ এখানে প্রচারটা থাকবে। অর্থাৎ ভালো বই, সৃজনশীল বই, সেই সৃজনশীল কোনটা সেটা বলে দেওয়া হবে, এবং সেই সৃজনশীল বই যেন মানুষ জানতে পারে, সার্বিকভাবে সেটার প্রচার ব্যবস্থা করবে। এমনকি রাষ্ট্রীয় যে প্রচার মাধ্যম তারাও সহায়তা করবে। এবং এই পলিসির মধ্যে বাংলাদেশের যে কয়টা সত্যিকার সৃজনশীল বই প্রকাশনা করেন, সৃজনশীল প্রকাশনা বই প্রকাশনার একটা কিন্তু সংগঠনও আছে, মানে পাবলিকেশন সংস্থাগুলোর একটা তো অ্যাসোসিয়েশন আছে, একটা হচ্ছে সৃজনশীল বই প্রকাশনা সংস্থা। আমি জানি না সবাই সৃজনশীল কিনা, হয়তো কম বেশি, কেউ হয়তো 3টা বই বের করে, কেউ হয়তো 30টা বই বের করে, হ্যাঁ বের করে। তো তারা মিলিয়ে যদি এরকম একটা পলিসি নেওয়া যায় তাহলে মনে হয় যে বেশ উপকারে লাগবে। এটা আশাবাদ একটা থাকতেই পারে। যেটা আমরা শেষের দিকেই প্রায় চলে এসেছি অনুষ্ঠানের, তবে এই প্রশ্নটা আসলে না করলেই না। সেটা হচ্ছে যে যখনই এই যে আমি নিজেও যখন প্রশ্ন করলাম যে আমাদের কেন এই যে অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে, যেহেতু বাংলাদেশ আমরা বলি যে ডিজিটাল হয়েছে বেশ কয়েক বছর আগেই, ডিজিটাল মাধ্যমে যে তরুণ প্রজন্মকে একটা বই পড়ার সাথে আমরা পরিচিতি ঘটিয়ে দিব, এটা যেমন আমাদের মানে সেইভাবে আসলে এখনো হয়ে ওঠেনি, হয়তো অদূর ভবিষ্যতে হবে, আমরা আশাবাদী। তো সেই জায়গাটা থেকে বলতে যাই, যখন আমি নিজেও প্রশ্ন করছি তখনই কিন্তু আমাদের বেসরকারি যে মাধ্যমগুলো আছে, যেমন প্রকাশনা সংস্থা বা বিভিন্ন সংগঠন, আমরা কিন্তু তাদের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, তাদের প্রতি একটা নির্ভরতা যে তারা কেন এটা করছে না। আমাদের যে তরুণ প্রজন্ম, তাদেরকে অনলাইন প্ল্যাটফর্মে বই পড়ানোর অভ্যাস তৈরি করার যে প্ল্যাটফর্ম তৈরি করা, বা যে আয়োজনটার কথা, যেটা সময় সাপেক্ষ বা অর্থনৈতিক অনেক বিষয় আছে, এটা আমরা প্রকাশনা সংস্থার কথা আলাপ করছি, বা ব্যক্তিগত পর্যায়ে বা মানে এটাকে প্রাইভেট পর্যায়ে আলাপ করছি। কিন্তু আমাদের তো রাষ্ট্রের কিছু গঠন আছে, রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান আছে যারা আসলে এই ধরনের যে গবেষণাগুলো নিয়ে কাজ করেন। হ্যাঁ, তাদের আসলে ভূমিকাটা কি? আসলে একটা মানুষের পাঠ অভ্যাস গড়ে ওঠে কারো পরিবার থেকে উৎসাহে। আমি ছোটবেলায় যেমন বাড়িতেই লাইব্রেরি পেয়েছি, যখন আমি ছোট না, আমার তো জন্ম পাকিস্তান আমলে। আবার স্কুলের বড় ভূমিকা আছে। আমি যেমন দিনাজপুর জেলা স্কুলের ছাত্র, তো প্রত্যেক ওই সময়ের শুক্রবারে করে ক্লাস টিচার লাইব্রেরি থেকে বই আনতেন এবং যারা যারা পড়তে চায় দিতেন, যখন আমি 6-এ পড়ি। তাহলে দেখুন যে অ্যাকচুয়ালি খুব ভালো হয় স্কুল ব্যবস্থাপনায় বাচ্চাদেরকে যদি একাডেমিক কারিকুলামের বাইরে অন্য বইয়ে তৃষ্ণার্ত করে তোলা যায়, বই পড়ার পাঠ অভ্যাস না, শিল্প সাহিত্যের অন্য কিছুতে। তো ওই অভ্যাস যখন কারোর মধ্যে পড়বার অভ্যাস গড়ে ওঠে, সে তখন নিজ আগ্রহে বই খুঁজে নেবে, সেটা এখন অফলাইন হোক এবং অনলাইন হোক। আপনি যেটা বলেছেন যে অনলাইনে, আগেও প্রশ্নটা এরকমই ছিল, অনেক ধরনের বই অ্যাভেলেবল কিনা। অ্যাভেলেবল, কিন্তু আরও অনেক বেশি কিছুকে আরও যোগানটা বাড়াতে গেলে ওই যে আগের কথাটা, যে একটি নির্দিষ্ট প্রকাশনা সংস্থার তার যে লগ্নি, ধরেন এটা কাজ করতে গেলে হয়তো তার আরো 50 লক্ষ টাকা দরকার। আমি ওইটাই বলছি যে তাদের উপরে নির্ভর না করে আমার সরকারি যে নীতি নির্ধারণী সংস্থাগুলো রয়েছে, যারা তো এই ধরনের গবেষণা করার জন্য নিশ্চয়ই সরকারের একটা ফান্ড আছে বা এক ধরনের আয়োজন আছে। না না, ওইরকম কিছু আছে বলে আমি জানি না, কিন্তু এখানে আমরা একটু আগে এই কথাটাই বলেছি, সরকারের এই জায়গায় সরকার এবং প্রকাশনা সংস্থাগুলো মিলিয়ে এইখানে গবেষণা করে একটা রিসার্চ ফরম্যাটে গিয়ে সিদ্ধান্ত নিয়ে ব্যাকআপ থাকা দরকার। আমি নেশন বিল্ডিং এ কাজ করব, এটার মূল জায়গাটা কি? মূল জায়গাটা হচ্ছে নেশন বিল্ডিং। আমাদের হেরিটেজ, যেটা আমাদের যে ঐতিহ্য, না ঐতিহ্য হেরিটেজ আরো পরে অন্য গল্প। নেশন বিল্ডিং মানে হচ্ছে আপনি নেশনকে জ্ঞানী করে তুলবেন, মাতৃভাষাতে জ্ঞানী করে তুলবেন, অথবা অন্য ভাষাতেও হোক, মানে লার্নেড মানুষ করবেন। তো লার্নেড মানুষ করতে গেলে তো পড়াতে হবে, পড়তে হবে। তো পাঠ অভ্যাসটা করতে হবে, সেটা আমি আগে উত্তর দিয়েছি। আর অ্যাভেলেবল জেনে হয় সেটা হচ্ছে সরকারকে অবশ্যই আগায় আসতে হবে, যদি ওইভাবে চিন্তা করে এগেইন যে গঠনমূলক বই, সৃজনশীল বই, এবং ওই সরকারের সঙ্গে চামচামি করে সুযোগ আছে, কিংবা ওর সঙ্গে আপনি কিংবা ভাইয়া আমার ওই বাজে বইটাও বিক্রি হয়ে গেল, এগুলা করলে ভাই চলবে না।
আমি একদম ভালো বই আপনাকে খুঁজে দিতে হবে, জাতির সামনে উপস্থাপন করতে হবে। জি 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 বইমেলায় কতগুলো বই বের হয়? কয়েক 4,000, 4,500, 3,500 এরকম না? 4,500, হ্যাঁ। তো সৃজনশীল বই কয়টা বাইর হয়? হাতে গোনা হয়তো হাতে গোনা না? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। 150 বছর রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে 151টা বই প্রকাশিত হয়েছিল। জি ন্যাশনাল কমিটি, এটার প্রধান ছিলেন অধ্যাপক কবি চৌধুরী স্যার, এটা সম্পাদক ছিলেন কবি সেক্রেটারি মনজুরে মওলা। তো ওইখানে আমাকেও আমন্ত্রণ করা হলো একটা বই লিখতে। তো সবগুলো ছিল মানে রবীন্দ্রনাথ কেন্দ্রিক। তো আমার বইটা রবীন্দ্রনাথ জীবনকে যেমন দেখেছেন, অ্যামাজন সেল করে। তো ওই পরে শুনেছি তারা বলেছে ওই 151টা বই বাংলাদেশের প্রায় 140 জন লেখককে আমন্ত্রণ করা হয়েছিল। এর মধ্যে 50% হচ্ছে গবেষক, 50% হচ্ছে অফ ট্র্যাক রাইটার। তো 151 বইয়ের মধ্যে তারা বলেছে যে ম্যাক্সিমাম 20টা বই মানসম্মত। সবাই কিন্তু নাম, আমার নাম অমুক নাম তমুক নামে ভর্তি। তার দায়বদ্ধতার জায়গাটা কোথায়? ওই যে পরিশ্রম করে না কেউ, ঠিক করে লেখা না। তো না লিখলে তো তাহলে ট্র্যাশগুলো গেছে। ধরেন মুজিব শতবর্ষ পালন করেছে, এটা এটা তো বোধহয় 99.99% যে শত শত কোটি টাকা খরচ করেছে সব ট্র্যাশ। আমি তো লিখতেই রাজি হই নাই, এমনকি আমার নিজের লেখা কোনো কবিতাও তাদের সংকলনে নিতেই নাই, বিকজ অফ টোটাল প্যানেলকে মনে হয়েছে যে ট্র্যাশ ওয়ার্ক। এগুলো হচ্ছে রাষ্ট্রীয় শয়তানি। তাতে করে কি জাতি ফাঁকিতে পড়ে, আমার আগামী প্রজন্ম ফাঁকিতে পড়ছে। আমার রাগটা ওই জায়গাটায়, আমার ক্ষোভটা ওই জায়গাটায়। আমরা ফাঁকি দিই। আমি লেখক বলছি লেখক, কিন্তু আমি আপনাকে আপনার পিছনে ছুরি মারছি। মানে আপনি হচ্ছেন যে আমার জাতি, কিংবা আপনি হচ্ছেন আগামী প্রজন্ম। আমি আপনার পিঠের পিছনে বিশ্বাসঘাতকতা করে ছুরি ঢুকিয়ে দিয়ে বলছি আমার লেখাটা ভালো, কিন্তু সেই বই আমি বাসায়, আপনি বাসায় নিয়ে গিয়ে দেখছেন আপনি মানে আপনি প্রতিনিধি প্রজন্মের, অথবা আপনি রাষ্ট্র মানে সমাজ কাঠামোর পাঠক একজন। হ্যাঁ, আমি যতক্ষণ আমার দায়বদ্ধতা তৈরি না হবে এবং আমার লেখক তার সাথে প্রকাশনা সংস্থার দায়বদ্ধতা তৈরি না হবে, এবং সেখানে সরকার যে নীতিগতভাবে ওই জায়গায় না আসবে যে আমার রাষ্ট্রে আমার নাগরিক সঠিক বইটি যেন পায়। পাবলিক লাইব্রেরিগুলো আছে না, প্রত্যেক বছর বই কিনে, এর সিংহভাগ বই একটা সংখ্যক বই যায় সত্যি সত্যি গুণগত মান বিচারে, এবং আমি হ্যাপি যে আমার সারা দেশের পাবলিক লাইব্রেরি থেকে আমার বই কেনে। আমি জেনেছি ঘটনাচক্রে এখানে আমার পকেটে কেউ পয়সা আসে না, দেয় না, ওটা ফাঁকি আরেকটা গল্প। কিন্তু বেশিরভাগ বই হচ্ছে পুশসেল, এবং যেগুলো বই ফালতু। তাহলে এই জায়গায় থেকে আপনাকে উত্তরণ ঘটাতে হবে, তাহলেই আপনার এই আলোচনাও সার্থক। তাহলেই লেখক যে লিখবে, নেশন বিল্ডিং ওয়ান্স এগেইন না, ন্যাশনাল বিল্ডিংয়ের অনেকগুলো চেম্বার আছে, অর্থাৎ একাডেমিক্স থেকে শুরু করে শিল্প সাহিত্য সবটা মিলিয়ে যে জ্ঞানের আবহ, এখানে ধর্মও আছে। ধর্ম বিচ্ছিন্ন তো ন্যাশনাল বিল্ডিং হবে না, কারণ আপনি তো কেটে ফেলে দিতে পারবেন না। আপনি মুসলমান, আপনাকে তো জবাই করে আপনি আপনাকে আলাদা করতে পারেন না। হোয়াট ইউ আর, জাস্ট ইউ আর। আপনার সামগ্রিক যে নলেজ বিল্ডিং, এটা বাড়াতে হবে। তো বাড়াতে গেলে ভাই এই পলিসিগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, সেটা আমার মানে মনে হয়। আমি একটা সাধারণ মানুষ, আমি তো প্রভাব বিস্তার করতে পারি না, এই জন্য হতাশা দিয়েই শুরু করেছিলাম। এত লেখে কি হলো, এই লেখে কি আসলে কেউ মানে মানুষ তো বদলালো না। আমি এত লেখে বলতে আমি প্লাস হচ্ছে আরো লেখকরা, সমাজ, হ্যাঁ, মানে যারা আমরা সৃজনশীল লেখা লিখি তাদের লেখা কি আমার সমাজকে বদলালো, মানে মানবিক করলো? প্রশ্ন যদি করি, ব্যথাতুর উত্তর হচ্ছে সম্ভবত নয়, বদলায়নি। এটুকুনি আমার বলবার আজকের মতন। আমরা আসলে সাহিত্যের আড্ডা এমন একটি আড্ডা যে কথা বলা শুরু করলে আসলে একদিক থেকে জল গড়িয়ে মানে সেটা আরেক দিকে চলে যায়। এটা নদীর পানির মতো, যে স্রোতের মতো আবহমান যাচ্ছে। কিন্তু আমাদের তো সময় স্বল্পতা রয়েছে, এবং মানে এরকম একটা বিষয় যে যেতে নাহি দেব হাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তো আমাদেরকেও যেতে হবে এখান থেকে। কিন্তু যেখান থেকে আপনার যে প্রশ্নটা শুরু হয়েছে যে আমরা আসলে কি পেলাম, সেই প্রশ্ন থেকে আমি একটা আশার বাণী দিয়ে শেষ করতে চাচ্ছি যে এই প্রশ্ন যখন আমাদের মধ্যে তৈরি হয়েছে, এর উত্তরও আমরা খুঁজে নিব। আপনারা যারা আমাদের অগ্রজ আছেন বা আমাদের অনুজ যারা আসবেন, তারাই এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজে দিবেন। এবং আমার ধারণা যে আমরা এই শিল্প সাহিত্য দিয়ে আমাদের যে তরুণ প্রজন্ম, তারা অবশ্যই এগিয়ে যাবেন
এবং আমরা খুব ভালো কোথাও একটা যে দাঁড়াতে পারবো আমাদের শিল্প সাহিত্য নিয়ে। তো মুর্শেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন। আমরা হয়তো ভবিষ্যতে আবার নতুন আড্ডা নিয়ে আসব, এবং আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকেও বলতে চাচ্ছি যে আপনারা যে আমাদের সাথে এতক্ষণ ছিলেন ধৈর্য নিয়ে, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। এবং সামনে আমরা নতুন কোনো আলাপ নিয়ে আসব। ভালো থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমার দিক থেকেও আপনাকে, মারিয়া। অতিথি ছিলাম, এবং ভিউজ বাংলাদেশের যারা দর্শক শ্রোতা তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক রাগ করে অনেক কথা বলেছি, কিন্তু আমি জীবনের এমন এক প্রান্তে, এমন এক সময়ে যে আমার ওই অধিকার আছে অবশ্যই। মানুষের জন্যে এভাবেই কথা বলা। জি। শুভেচ্ছা আপনাদেরকে, ভালোবাসা। জি।